স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। সাথে আছি আমি কানিজ লাবণী। নোয়াখালীতে বিএনপির সমাবেশ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে কঠোর আন্দোলন গড়ে তোলার জন্য দলীয় নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন, রাষ্ট্রপতি যদি চোর, ডাকাত, সন্ত্রাসীকে মাফ করে বিদেশে পাঠিয়ে দিতে পারেন, তাহলে জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া কেন চিকিৎসার অভাবে থাকবে? বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে এই সমাবেশের আয়োজন করে বিএনপি। সকাল থেকে দলে দলে নেতাকর্মীরা আসতে থাকে সমাবেশ স্থলে। দুপুরের মধ্যেই শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম। এতে বক্তব্য দিতে গিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকার খালেদা জিয়াকে তিলে তিলে মেরে ফেলার চেষ্টা করছে। খালেদা জিয়ার মৌলিক অধিকার রয়েছে তাকে চিকিৎসা সেবার সুযোগ নেওয়া এবং জামিন নেওয়ার। বেগমগঞ্জ উপজেলার অনন্তপুরে খোলা মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে স্থানীয় নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক প্রশ্ন করেন, রাষ্ট্রপতি যদি চোর, ডাকাত, সন্ত্রাসীকে মাফ করে বিদেশে পাঠাতে পারে, তবে জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে খালেদা জিয়া কেন চিকিৎসার অভাবে থাকবে? মহামান্য রাষ্ট্রপতি যদি ডাকাতকে, যদি চোরকে, যদি সন্ত্রাসীকে আপনি মাফ করে বিদেশে পাঠাই দিতে পারে, খালেদা জিয়ার স্বামী স্বাধীনতার ঘোষক, সেই খালেদা জিয়া কেন আজকে চিকিৎসার অভাব ফিল করবে? এদিকে প্রশাসনের ১৪৪ ধারা ঘোষণার কারণে ফেনী জেলা বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশ হয়নি। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নেতাকর্মীরা সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। আমাদের কর্মসূচি তো চলমান। আজকে ১৪৪ ধারা জারি করেছেন। আমরা আবারও নতুন করে আমরা জেলা প্রশাসকের কাছে আমরা নির্ধারিত মার্চে আমাদের কর্মসূচির জন্য আমরা আবেদন করব। উন্নত চিকিৎসায় খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে ধারাবাহিকভাবে ৮ দিনে ৩২ জেলার সমাবেশ করছে বিএনপি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিখোঁজের ৫ দিন পরও বরগুনায় সন্ধান মেলেনি লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ প্রিয়জনদের। স্বজন হারানোর বেদনায় শোকাহত বরগুনার বিভিন্ন গ্রাম। নিখোঁজ স্বজন ও অজ্ঞাত পরিচয়ে দাফন করা হয়েছে ২৩ মরদেহ। এই মরদেহ শনাক্ত করতে বরগুনায় চলছে নমুনা সংগ্রহ। কারো পরিচয় শনাক্ত করা যাচ্ছে, কারোটা আবার অজ্ঞাত। এদিকে সুগন্ধা নদীতে উদ্ধার অভিযানে একের পর এক মিলছে মরদেহ। স্বজনদের কান্নায় ভারী হয়ে আছে নদী পাড়ের এলাকা। বরগুনা প্রতিনিধি সুমন শিকদারের প্রতিবেদন। বরগুনার বেতাকি উপজেলার বুড়া মজুমদার ইউনিয়নের রিশান শিকদার রনি ঢাকা সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। তিনি মাঝ নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় দৌড়ে মা ও বোনকে নিয়ে লঞ্চের ছাদে ঠাঁই নেয়ার চেষ্টাও বিফলে যায় তার। লঞ্চে আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে মায়ের কথা মতো রনি নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে গেলেও মা রিনা বেগম আর ছোট বোন রশনি আক্তার লিমা এখনো নিখোঁজ। হুড়ি পড়া ছিল, হুড়িটা খুলে কোমরে বেঁধে আর কি তারপর লাফ দিই নদীতে। লাফ দেওয়ার পর আমি ১ ঘন্টা সাঁতার কাটি নদীর ভিতর। তারপর আর কি কিনারে আসার পর আমি ডুবে যাওয়ার অবস্থা। তখন আমাকে আর কি এক ট্রলার এসে আমার বাস ফালিয়ে তারপর আমাকে উঠায়। যেভাবে আমার জীবন রক্ষা পায়, কিন্তু আমার ছোট বোন আর আমার মাকে আর কি রক্ষা করতে পারিনি ভাইয়া। রনির মা আর বোনের মতো বরগুনায় এখনও নিখোঁজ ৩৬ জনের সন্ধান পাওয়া যায়নি। পরিচয় শনাক্ত করতে না পেরে অজ্ঞাত পরিচয় ২৩ মরদেহ দাফন করা হয়েছে বরগুনার পোচকাখালী গণকবরে। মিনি পার্কের জায়গায় লাশ আমরা প্রত্যেকের দেখছি, কিন্তু কারোর ছবির সাথে চেহারার সাথে মিল পাই না। আমি আমার ভাইজি বারবার সন্ধান চাই। আমরা জেলা প্রশাসন গেলাম, থানাত গেলাম, এরা কোনো ব্যবস্থা নিতেছে না। বোন এবং বোনের মেয়ে হারানো গেছে, আর বোনের ছেলেকে পাওয়া গেছে। এখানে ডিএনএ টেস্টের জন্য হসপিটাল নিয়ে এসেছি। এখানে ডিএনএ টেস্টে যদি পাওয়া যায়। বরগুনা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে ৩৬ জন নিখোঁজের দাবিদার স্বজনেরা তাদের প্রিয়জনকে খুঁজে পেতে নিবন্ধন করেছেন। এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইটির পক্ষ থেকে অজ্ঞাত পরিচয়ে দাফন করা মরদেহের পরিচয় শনাক্ত করতে বরগুনায় চলছে নমুনা সংগ্রহ। সর্বশেষ ২৭ জনের নমুনা নেওয়া হয়
পরবর্তীতে কাজকে আমরা ক্লোজ করে দিই। আজকে আবার 10টা থেকে শুরু করি, অন ক্লোজিং আছে, কাজ চলমান আছে। যতক্ষণ যারা আসবে, যারা দাবিতে আসবে তাদের ব্লাড নেওয়া হবে। এদিকে এই মর্মান্তিক লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে এখনও চলছে উদ্ধার অভিযান। একের পর এক উদ্ধার হচ্ছে মরদেহ, কারো পরিচয় শনাক্ত করা যাচ্ছে, কারোটা আবার অজ্ঞাত। নিখোঁজদের যে তালিকা রয়েছে, এমন বয়সী মহিলা যারা ছিলেন তাদের আত্মীয় স্বজনের সাথে আমরা কমিউনিকেট করছি এবং ছবি পাঠাচ্ছি আমরা তাদেরকে। তারা শনাক্ত করতে পারলে আমরা পরবর্তীতে পোস্টমর্টম শেষে আমরা তাদের কাছে হস্তান্তর করব। লঞ্চ দুর্ঘটনায় প্রিয়জন হারানো স্বজনদের এখন একটাই দাবি, একবারের জন্য হলেও নিখোঁজ প্রিয়জনের পরিচয় নিশ্চিত করতে চায় তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বরিশাল কিংবা ঢাকা নৌপথে এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব মাত্র 8 ঘন্টার। মোটা অঙ্কের ভাড়া নেওয়া হলেও নেই যাত্রী সেবার বালাই। রাত গভীর হলেই ঘুমিয়ে পড়ে লঞ্চের কর্মীরা, ফলে হাজারো যাত্রীর নৌযাত্রা হয়ে ওঠে অনিরাপদ। মালিকরা দাবি করছেন রাত্রিকালীন ভ্রমণে কর্মীদের ঘুমানোর কোনো বিকল্প নেই। এদিকে অপ্রতুল সেবা বাড়াতে তদারকি করার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। বরিশাল থেকে শাহিন সুমনের তোলা ছবি ও রাহাত খানের তথ্যে ডেস্ক রিপোর্ট। বরিশাল ও ঢাকা উভয় প্রান্ত থেকেই রাত 9টায় ছেড়ে যায় যাত্রীবাহী লঞ্চগুলো। রাতে যাত্রীদের খাবার পর্ব শেষ হয় 10টা থেকে 11টার মধ্যে। এরপর যাত্রীদের সাথেই ঘুমিয়ে পড়ে লঞ্চের বেশিরভাগ কেবিন বয়। রাত্রে লঞ্চ ছাড়ার পর যে কে কোথায় যায় তো কোনো হদিসই থাকে না। কেবিন দিয়েই যখন জাস্ট চাবি দিয়ে চলে যায়, যখন সকালে নামার কথা বলে তখন জাস্ট চাবিটা দিয়ে তারপরে তাদের কার্যক্রম শেষ করে দেয়। মোটা অঙ্কের ভাড়া নিলেও সেবার বেলায় ফাঁকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। দায়িত্বপ্রাপ্তরা যথাযথভাবে দায়িত্বে নিয়োজিত থাকলে নৌপথের ছোট বড় দুর্ঘটনা শুরুতেই নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন তারা। টাকা তো কম নিচ্ছে না তারা, কিন্তু সেই অনুপাতে কোনো ধরনের সার্ভিস পাওয়া যায় না। কর্মীদের পক্ষে সাফাই গেয়ে লঞ্চ মালিকরা বলেন, রাতে কর্মীদের ঘুমাতে হয়, তবে রাত 1টার আগে কেউ ঘুমায় না বলে দাবি লঞ্চ মালিকদের। রাতে তো ঘুমাতেই হবে, ওরা রাত্র 1টার আগে ঘুমাতে পারে বলে আমার মনে হয় না, কোনোদিন পারে না। ওরা 8 ঘন্টার বেশি পরিশ্রম করে, ওদের ঘর বাড়িই তো এটা। কর্তৃপক্ষ বলছে যাত্রীরা যাতে পর্যাপ্ত সেবা পায় সে বিষয়টি মালিকদের সাথে সমন্বয় করে নিশ্চিত করতে হবে। যাত্রী সেবা কিন্তু কন্টিনিউয়াসলি দেওয়া হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে অপ্রতুল থাকতে পারে। তো এই অপ্রতুলতা যাতে না হয় সেই বিষয়টা মালিক পক্ষের সাথে আমরা কথা বলবো এবং এটা যাতে নিশ্চিত করা হয়, যাত্রীরা যাতে সার্ভিস পায়, এই বিষয়টা আমরা নিশ্চিত করার জন্য আমরা কাজ করব। বড় বড় জাহাজ ও লঞ্চের সৌন্দর্য বর্ধন নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যতটা মনোযোগী, ততটা মনোযোগ তারা যাত্রী সেবা ও নিরাপত্তায় দেন না বলে বহুদিন ধরেই অভিযোগ রয়েছে। আর ঝালকাঠির সাম্প্রতিক দুর্ঘটনা বিষয়টিকে আরও জোরালো করে তুলেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম পাসপোর্ট অফিসে ই পাসপোর্টের জন্য হাহাকার। সার্ভার সমস্যা সহ নানা জটিলতায় আটকে গেছে হাজারো পাসপোর্ট। বেশি ফি জমা দিয়েও মাসের পর মাস ঘুরে পাসপোর্ট না পেয়ে হতাশ আবেদনকারীরা। তবে পাসপোর্ট কর্মকর্তা বলছেন আবেদনকারীদের তথ্যগত সমস্যার কারণেই পাসপোর্ট পেতে বিলম্ব হচ্ছে। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামে মেশিন রিডেবল পাসপোর্টের চেয়ে 30 গুণ বেশি আবেদন ইলেকট্রনিক পাসপোর্টের। এই ই পাসপোর্ট পেতেও এখন নানা জটিলতা, মিলছে না মাসের পর মাস ঘুরেও। কোনো মোবাইলে মেসেজ নেই, 8 তারিখ দেওয়ার কথা, 10 মাসে আবেদন করছিলাম, এখন আজকে 2 মাস হচ্ছে এখনো পাচ্ছি না। আমার ডেলিভারি তারিখ হয়েছিল 22/11/2021। আজকে পর্যন্ত আমার কোনো মেসেজ জানার কোনো কিছু খবর নাই। চট্টগ্রামের 2টি পাসপোর্ট অফিসে 3 মাসেই পাসপোর্টের আবেদন জমা পড়েছে 8,400-র বেশি। পাসপোর্ট কর্মকর্তা বলছেন আবেদনকারীদের তথ্যগত সমস্যার কারণেও পাসপোর্ট পেতে বিলম্ব হচ্ছে। যদি কোনো তথ্য চেঞ্জ না করে সে টাইমলি হয়তো 1 সপ্তাহের মধ্যে পাসপোর্ট পেয়ে যায়। তো মেন সমস্যা হচ্ছে আবেদনকারী তথ্য বেশি পরিবর্তন করে, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, এগুলা চেঞ্জ করার জন্য এটা অটো সফটওয়্যার আটকায় ফেলে। তখন ওই আমাদের উত্তরাতে একটা আছে, পাসপোর্ট সেন্টার আছে, ওইখানে আপনার এইগুলা ওই অফিসারগুলো দেখে। ভেরিফিকেশনে যেন পাসপোর্ট আবেদনকারীরা হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখা হচ্ছে, জানিয়েছে পুলিশ। ভেরিফিকেশন করতে গেলে কিছু তথ্যের প্রয়োজন হয়, সবাই সেই তথ্যগুলো কিন্তু দ্রুত দিতে পারে না। তাদের যে স্থানীয় ঠিকানা এবং বর্তমান ঠিকানা দেওয়া থাকে সেই ঠিকানা গিয়ে অনেক সময় তাদেরকে পাওয়া যায় না। এরপরেও যদি এমন কোনো স্পেসিফিক বিষয় থাকে যে ওই জায়গাতে বিনা কারণে দেরি হচ্ছে, আমরা তাৎক্ষণিকভাবে সেই বিষয়টা দেখব।
সঠিক সময়ে পাসপোর্ট না পাওয়ায় ভিসা জটিলতায় আটকে যেতে হচ্ছে অনেকের। তাই নির্ধারিত সময়ে পাসপোর্ট দেওয়ার গতি বাড়ানোর দাবি আবেদনকারীদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। যাত্রীদের নিরাপত্তায় সিএনজি চালিত অটোরিকশাকে কিউআর কোডের আওতায় নিয়ে আসছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। আমার গাড়ি নিরাপদ কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে নগরীর 8টি পয়েন্টে স্থাপিত বুথের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম চলছে। এর ফলে যাত্রীরা সিএমপির হ্যালো অ্যাপসের মাধ্যমে সিএনজির ভেরিফাইড কোড স্ক্যানিং করে ড্রাইভার ও মালিক সম্পর্কে সব তথ্য জানতে পারবেন খুব সহজেই। এ প্রকল্পের মাধ্যমে যাত্রী হয়রানি এবং ছিনতাই সহ সব ধরনের অপরাধ কমে আসবে বলছে সিএমপি। আহাদুল বাবুর ক্যামেরায় আরও জানাচ্ছেন শেখ জায়েদ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হিসেবে নগরে 13,000-এর মতো সিএনজি চালিত অটোরিকশা চলাচল করে। এগুলোতে প্রায়ই ছিনতাই ও যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া যায়। যাত্রী ভুলে কোনো মালামাল ফেলে গেলেও পান না। এবার হ্যালো সিএমপি অ্যাপসে সিএনজি অটোরিকশা মালিক ও চালকের যাবতীয় তথ্য সংযুক্ত করা হচ্ছে। অটোরিকশার গায়ে লাগানো কিউআর কোড স্ক্যান করে সব তথ্য পাবেন যাত্রী। এই অ্যাপসের ভিতর পুরোটা অ্যাড হবে এবং এরপরে মালিক এবং যারা প্যাসেঞ্জার আছেন ওনারা কিউআর কোডের মাধ্যমে ওনাদের তথ্যগুলো পাবে। সিএমপির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগরবাসীও। নিজেদের গাড়িও নিরাপদ থাকবে বলছেন মালিকরা। অনেক সিএনজি ড্রাইভার আছে, সে হাইজ্যাকও করে, তারপরে অপরাধে জড়িত হয়ে যেতেছে। যাত্রীরা সতর্ক হবে, ড্রাইভারের সতর্ক হবে। সবকিছু অনলাইনের মাধ্যমে চলে যাচ্ছে, আমাদের গাড়িগুলো নিরাপত্তা থাকবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সহজে সিএনজিগুলো ধরা যাবে এবং সিএনজি ড্রাইভারদেরকে ধরা যাবে। মালিক এবং ড্রাইভার ওরাও হয়রানির শিকার থেকে মুক্ত হবে। আমার গাড়ি নিরাপদ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এই কর্মসূচির আওতায় রেজিস্ট্রেশন চলছে শহরের বিভিন্ন স্থানে সিএনজি অটোরিকশাগুলোর। এই রেজিস্ট্রেশনের ফলে সুবিধার পাশাপাশি কিছু অসুবিধার কথাও বলেছেন সিএনজি চালকরা। অনেক ঝামেলা সৃষ্টি হবো, কিছু আড়াইলে করবে ড্রাইভার নিয়ে গেছে। আমাদের কি নিরাপত্তা এখন তো বুঝতে পারবো না, বুঝবো কাজে কর্ম হলে। আরও 1 মাস বুথে বুথে এই রেজিস্ট্রেশন চলবে জানালেন সিএমপি কমিশনার। এটি ভালো সাড়া দিয়েছে। এখন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আমাদের চলমান আছে। আমরা 1 মাস 2 মাসের মধ্যে পুরো প্রক্রিয়াটাকে র্যাপ আপ করার প্রক্রিয়া রাখি। প্রকল্পের আওতায় নিবন্ধনের তথ্য সিএমপি সার্ভারে জমা হওয়ার পর সার্ভার থেকে অটোমেটিক মালিক ও ড্রাইভারের জন্য আলাদা আলাদা একটি ইউনিক কিউআর কোড এবং নিউমেরিক আইডি প্রস্তুত হবে। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে সংবর্ধনা দিচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। এই অনুষ্ঠান বর্জন করেছে সিলেট আওয়ামী লীগ। দর্শক, এই ব্যাপারে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, স্থানীয় আওয়ামী লীগ কেন এই অনুষ্ঠান বর্জন করেছে, আপনি কি জানতে পেরেছেন এই ব্যাপারে আমাদের জানাবেন। জি ধন্যবাদ লাবণী। আসলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের জন্য গৌরব বয়ে আনার কারণে এবং সিলেট ঢাকা মহাসড়ক যে 6 লেনে উন্নীত করার কারণে আসলে সিলেট সিটি কর্পোরেশন এই সিলেটের গর্বিত সন্তান ডক্টর একে আব্দুল মোমেনকে আসলে সংবর্ধনা দিচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। কিন্তু এই সিটি কর্পোরেশনের এই সংবর্ধনাকে ঘিরে আসলে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে আওয়ামী লীগ। অর্থাৎ আওয়ামী লীগের বড় একটি অংশ যারা কমিটিতে আছে, জেলা এবং মহানগর আওয়ামী লীগের কমিটিতে যারা আছে, তারা এই সংবর্ধনা অনুষ্ঠানে আসলে অংশগ্রহণ না করার জন্য তাদের সিদ্ধান্ত জানিয়েছে এবং তারা বয়কটও করেছে। আমরা দুপুরে তাদের সাথে কথা বলেছিলাম। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিনের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে যে এই মেয়র আসলে সুযোগ সন্ধানী এবং বিভিন্ন সুযোগ সন্ধানী তারা উল্লেখ করে তারা জানিয়েছেন যে বিগত 5 সেপ্টেম্বর এই বিএনপির দলীয় একটি সমাবেশে মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত হয়ে আওয়ামী লীগ নিয়ে নেতিবাচক এবং কটাক্ষ করেছেন। তো তাদের দাবি হচ্ছে এই যে তিনি বিভিন্ন সময় সুযোগ সন্ধানে আওয়ামী লীগকে কটাক্ষ করেন এবং আওয়ামী লীগের উন্নয়ন নিয়ে তিনি আবার এই বিভিন্ন এই নগরীকে সাজাতে যাচ্ছেন, কিন্তু এই আওয়ামী লীগের যে এই উন্নয়ন কর্মকাণ্ড তিনি কখনো স্বীকার করেন না। তাদের দাবি হচ্ছে আসলে মূলত অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে খুশি করার জন্য তার এই সংবর্ধনা তারা অংশ নেবেন না। তবে আগে জানিয়েছি যে আওয়ামী লীগের যে বড় একটি অংশ নেবেন না, কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী
নাদের এখানে উপস্থিত হয়েছেন, মহানগর যুবলীগের যে সভাপতি আহ্বায়ক আলম খান মুক্তি এখানে উপস্থিত হয়েছেন, বিএনপি নেতৃবৃন্দ আছেন, সবাই এখানে উপস্থিত আছেন এবং আওয়ামী লীগের বড় একটি অংশ এখানে উপস্থিত আছেন। কিন্তু কেন্দ্রে যে জেলা এবং মহানগর আওয়ামী লীগের নেতৃস্থানীয় যারা তারা আসলে এখানে উপস্থিত হচ্ছেন না। তাদের মূল দাবিটা হচ্ছে মেয়র আওয়ামী লীগ নিয়ে কটূক্তি করেছে এবং কটাক্ষ করেছেন। এইসব ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা এই আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হবেন না। এ হচ্ছে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ আপডেট। ফিরে আসছি স্টুডিওতে আপনার কাছে। লাবণী। ধন্যবাদ রাসেল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিলেট থেকে পররাষ্ট্রমন্ত্রীর সিলেট কর্পোরেশন থেকে যে সংবর্ধনা দেওয়া হচ্ছে তার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। রাঙামাটির বাঘাইছড়িতে আঞ্চলিক 2 গ্রুপের বন্দুকযুদ্ধে 2 জন নিহত ও 1 জন আহত হয়েছে। বুধবার দুপুর 12:30টায় এ ঘটনা ঘটে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য পৌঁছেছে। অন্যদিকে স্থানীয় সূত্রগুলো বলছে পাহাড়িদের আঞ্চলিক সংগঠন সন্তু লার্মা সমর্থিত জেএসএস ও ইউপিডিএফ গণতান্ত্রিকের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এখনো পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে বলে জানান স্থানীয়রা। এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় হযরত আলী নামে বিজিবির এক সোর্সকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। নিহত হযরত আলী দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের মৃত রহিজউদ্দিনের ছেলে। মঙ্গলবার দিনগত রাত 12:30টার দিকে সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাত 2:45টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ছেলে তৌফিক হোসেনের দাবি, মঙ্গলবার রাত 12:30টার দিকে ঘরের জানালা খোলা থাকায় ঘুমন্ত অবস্থায় তার পিতাকে কে বা কারা গুলি করে পালিয়ে যায়। তৌফিক বলেন তার পিতা চুয়াডাঙ্গাস্থ 6 বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন। সীমান্ত এলাকার চোরা কারবারি তার পিতাকে হত্যা করে থাকতে পারে বলেও ধারণা তার। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডক্টর সোহরাব হোসেন বলেন বৃদ্ধের মাথায় গুলি করা হয়েছে। দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা AHM লুৎফুল কবির জানান ঘুমন্ত অবস্থায় ঘরের জানালা দিয়ে হযরত আলীকে গুলি করা হয়েছে। পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা ও কালীগঙ্গা নদীর পাড়ে হঠাৎ করে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভয়াবহ ভাঙনের মুখে পড়ে পিরোজপুর সড়ককাঠি সড়কের আমরাজুড়ি ও সয়না রঘুনাথপুরের 2 পাড়ের ব্যবসা প্রতিষ্ঠান ঘরবাড়ি বিলীনের আশঙ্কা দেখা দিয়েছে। গত কয়েকদিনে নদীর স্রোতের কারণে ভাঙনের তীব্রতা বেড়েছে আগের চেয়ে কয়েক গুণ। স্থানীয়রা জানান ইতোমধ্যে বিলীন হয়েছে আমরাজুড়ি সার্কেল রাজস্ব অফিস, আশোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাস্তাঘাট, বাজারঘাট সহ বিভিন্ন স্থাপনা। তাদের দাবি ভাঙন রোধে প্রয়োজন স্থায়ী বেড়িবাঁধ। পিরোজপুর প্রতিনিধি ইমন চৌধুরী পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতিদিনই ভাঙছে পিরোজপুর কাউখালীর সন্ধ্যা ও কালীগঙ্গা নদীর 2 পাড়। সেই সাথে ভেঙেছে কাউখালী ঝালকাঠি সড়কের প্রায় 5 কিলোমিটার। তবে গেল 4 দিনে হঠাৎই নদীর স্রোতের কারণে ভাঙনের তীব্রতা বেড়েছে বহুগুণে। এতে উপজেলার প্রায় 25টিরও বেশি গ্রাম ভাঙনের মুখে। আতঙ্কে রয়েছে নদীকূলের হাজারো মানুষ। এখানে লোকজন গরিব, সবাই ব্যবসামুখী। এখন এটা ভেঙে গেলে এদের আর কোনো পথ থাকবে না যাওয়ার। আমাদের নদী থেকে জাহাজ যাইতে আছে, বড় বড় গান বোট, স্ক্রিন বোট, তারপর শিপ। এই কারণে আমাদের বেড়িবাঁধ সব ভেঙে যাইতে আছে। জানি বেড়িবাঁধটা ব্লক এবং বস্তা দিয়ে ভালোভাবে স্থায়ীভাবে থাকে, এই উদ্যোগটা নেয়। যুগ যুগ ধরে সন্ধ্যা ও কালীগঙ্গা ভাঙছে। প্রতিদিন এই জনপদের মাটি, স্থাপনা ও বৃক্ষরাজি এই 2 নদীর করাল গ্রাসে চলে যাচ্ছে। ভাঙন এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছে বলে জানান কাউখালী উপজেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড কাউকে পিরোজপুর কর্তৃক ওনাকে বলার কারণে ওনারা এমপি সাহেব ওখানে একটা বাঁধের এমার্জেন্সি ওয়ার্কের ব্যবস্থা করেছেন। মন্ত্রণালয় স্থায়ী বেড়িবাঁধের জন্য লিখেছিলাম। আমি খুব কাছাকাছি সময় খবর নিয়ে জানতে পেরেছি যে সেই প্রক্রিয়াটি প্রায় শেষ পর্যায়ে, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে এখানে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হবে। গত বছর শীত মৌসুমে নদী ভাঙন শুরু হলে জিও ব্যাগ ও গাছের খুঁটি দিয়ে জরুরি বাঁধ নির্মাণ হলেও 1 বছরের মাথায় ভেঙে পড়ে বাঁধ। তাই ভাঙনকুল মানুষের দাবি স্থায়ী পোক্ত বাঁধের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 1 মাসের ব্যবধানে প্রকার ভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। চালের এমন অস্থিতিশীল দামে বিপাকে সাধারণ ক্রেতারা।
তবে চাল ব্যবসায়ীরা দুষছেন মিলারদের। অপরদিকে মিলাররা বলছেন ধানের দাম ঊর্ধ্বমুখী থাকায় বেড়েছে চালের দাম। তবে এসব অজুহাতে কান না দিয়ে কঠোরভাবে বাজার মনিটরিংয়ের দাবি সাধারণ মানুষের। দিনাজপুর থেকে ফখরুল ইসলাম পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের সিংহভাগ চাল উৎপাদনের জেলা দিনাজপুর। এ জেলায় গেল 1 মাস ধরে বাড়ছে চালের দাম, কেজিতে বেড়েছে 5 টাকা পর্যন্ত। চালের দাম এমন ঊর্ধ্বগতিতে বেশ বিপাকে রয়েছেন ক্রেতারা। মিনিকেট চাল এর আগে আসি কিনে গেলাম 2600 টাকা বস্তা, আর আজকে কিনতে আসি দেখি 2800 টাকা বস্তা। আমরা কেমন করে চলবো? এখন প্রতি কেজিতে 5 টাকা, 6 টাকা, 4.5 টাকা এই ধরনের বাড়ছে। আমরা গরিব মানুষ, চালকে হলে দাম বেশি হলে কমে আমরা কিনবো। এদিকে ব্যবসায়ীরা বলছেন মিলারদের কাছে বেশি দামে চাল কিনতে হচ্ছে। মিলার নানা অজুহাতে দাম বৃদ্ধি করছেন বলে দাবি তাদের। মিলাররা বেশি রেটে মাল ছাড়তেছে, আমাদের মতো সাধারণ যেগুলো দোকানদার আছে এগুলা এই খুচরা মাল নিয়ে আসে অল্প অল্প করে বিক্রি করে লাভ করা মানে কঠিন হয়ে গেছে। মিলাররা দাম বাড়াচ্ছে, ধানের দাম বেশি, এই জন্য চালের দাম বাড়তেছে। গাড়ি ভাড়া বাড়ানো বেশি কারণে প্রতিটা কেজিতে মনে করেন 2-3 টাকা 4 টাকা পর্যন্ত বাড়ে গেছে। অপরদিকে মিল মালিকরা বলছেন ধানের বাজারের তুলনায় চালের দাম অনেক কম রয়েছে। সরকারকে মূলত ধানের বাজার মনিটরিং করা উচিত। বর্তমানে ধানের সঙ্গে চালের দামের কোনো সামঞ্জস্য নেই, কারণ হচ্ছে যে ধানের দাম বাজারে অনেক বেশি, সেই তুলনায় চালের দাম অনেক কম। তো সেই হিসেবে আপনার রাইস মিলাররা প্রতি মুহূর্তেই কিন্তু এখন লোকসানের সম্মুখীন হচ্ছে। অস্থির চালের বাজারে একদিকে যেমন জীবন চালানো দায় হয়ে পড়েছে সাধারণ মানুষের, তেমনি মধ্যস্বত্বভোগীদের কারণে ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না প্রান্তিক কৃষকেরা। তাই কঠোর মনিটরিংয়ের দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 12 ফুট লম্বা 18 কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার সোশ্যাল সায়েন্স রিসার্চ সেন্টারে গ্লিরের সাথে সাপটি পেঁচিয়েছিল। এ সময় প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম সাপটিকে উদ্ধার করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে সাপটিকে। জানা যায় এটি বার্মিজ পাইথন প্রজাতির একটি সাপ। সাপটি রোদ পোহাতে কিংবা খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে চলছে শীতকালীন ছুটি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত 2 মাসে বেড়েছে সাপের উপদ্রব। আবাসিক হলের কক্ষে, দরজার সামনে, রাস্তাঘাটে দেখা মিলছে সাপের। বিশেষজ্ঞরা বলছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সাপের অভয়ারণ্য বলা যেতে পারে। অনেকদিন পর ক্লাস পরীক্ষা স্বাভাবিক হয়েছে, শিক্ষার্থীদের চলাফেরা বেড়েছে, তাই সাপের দেখা বেশি মিলছে। দীর্ঘদিন হল ও অনুষদের রুমগুলো অব্যবহৃত থাকাও একটি কারণ। দর্শক, এখন এই পর্যন্ত। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bt.tv। সবাইকে ধন্যবাদ।